সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা, 160টির বেশি রকেট ছড়ল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবশ্যই গাজায় সম্পূর্ণভাবে আগ্রাসন বন্ধ করতে হবে, হামাস ও জিহাদ আন্দোলনের যৌথ বিবৃতি। আরও জানিয়ে দিব গাজা নিয়ে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব কেন পাশ হলো, থাকবে বিস্তারিত। এরপর জানাবো সমঝোতার সময় শেষ, পুতিনের সঙ্গে আপোষ নয় বললেন জেলেনস্কি। এদিকে নাগোর্নো কারাবাখে কৌশলগত সাময়িক মহড়া চালাবে ইরান ও আজারবাইজান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন শান্তি সম্মেলনে রাশিয়া যোগ দিবে, প্রত্যাশা কিয়েভের। ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা, শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। দক্ষিণ ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। 160টিরও বেশি রকেট লেবানন থেকে ছোড়া হয়েছে। হিজবুল্লাহর দাবি, আকাশ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও আমিয়াত ক্যাম্প সহ ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনা হামলা চালানো হয়েছে, যা দূরত্ব সীমান্ত থেকে 20 কিলোমিটার। এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। মূলত এর জবাবে ইসরায়েলের দফায় দফায় রকেট ছোড়া হয়। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ রকেট হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় আগুন লেগেছে, যা নেভাতে 21টি ফায়ার ইউনিট ও 8টি প্লেন কাজ করছে। গাজা ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষ নেয় হিজবুল্লাহ, ফলে লেবানন সীমান্তে প্রায় গোলাগুলির ঘটনা ঘটছে। এদিকে গাজায় লাশের সারি বাড়ছে, প্রতিদিন ইসরায়েলি আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। সেখানে হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ছোট ছোট শিশুরা জানেও না যে কেন তাদের উপর এভাবে হামলা চালানো হচ্ছে। সেখানে ইসরায়েলি আগ্রাসন কবে শেষ হবে তাও অনিশ্চিত। অবরোধ এই উপত্যকায় প্রায় 8 মাস ধরে ইসরায়েলি বাহিনীর অভিযানে 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে তারা কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের কাছে জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জমা দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবশ্যই গাজায় সম্পূর্ণভাবে আগ্রাসন বন্ধ করতে হবে, হামাস ও জিহাদ আন্দোলনের যৌথ বিবৃতি। জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাস এবং জিহাদ আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বলেছে তাদের কাছে গাজায় সম্পূর্ণভাবে দখলদার বাহিনীর আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থে অগ্রাধিকার পাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, হামাস এবং জিহাদ আন্দোলনের একটি যৌথ প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে গতকাল সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিজেদের জবাব দিয়েছে। এছাড়া মিশরের ভাইদের কাছেও এ বিষয়ে জবাব পাঠানো হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, ইসরায়েলের দেওয়া প্রস্তাবের বিষয়ে কিছু সংশোধন এনেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এর মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণভাবে ইহুদিবাদী সেনা প্রত্যাহার করতে হবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস এবং জিহাদ আন্দোলনের প্রতিনিধি দল এমন একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে যার মাধ্যমে আমাদের জনগণের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের অবসান হয়। এদিকে কাতার এবং মিশর ফিলিস্তিনি যোদ্ধাদের তরফ থেকে জবাব পাওয়ার কথা নিশ্চিত করেছে। দেশ দুটি বলেছে তারা হামাস ও জিহাদ আন্দোলনের জবাব পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সাথে পরবর্তী পদক্ষেপের বিষয় নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে আমেরিকার সাথে তাদের আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মিশর ও কাতার। গাজা নিয়ে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব কেন পাশ হলো? মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি এর আগে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সমর্থনে অনেক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো ক্ষমতা ব্যবহার করে গাজা ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা জিয়ে রেখেছিল, সম্প্রতি গাজার যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাব পেশ হয়েছে। নিরাপত্তা পরিষদের 14টি হ্যাঁ ভোটে এদিন অনুমোদন লাভ করে এবং রাশিয়াতে ভোটদানে বিরত ছিল। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের মাধ্যমে উত্থাপিত প্রস্তাব সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো বিরোধিতা বা ভেটো ছাড়াই অনুমোদিত হয়। 7 দফা প্রস্তাবে 3টি পর্যায় সহ ব্যাপক যুদ্ধবিরতি চুক্তি অর্জনের লক্ষ্যে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই প্রস্তাবে জোর দেওয়া হয়েছে যে যদি প্রথম পর্যালোচনায় 6 সপ্তাহের বেশি সময় লাগে, তবে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলছে ততক্ষণ যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং সমস্ত চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের প্রস্তুতি অব্যাহত থাকবে।
আমেরিকা, যেটি ইহুদিবাদী শাসনের সমর্থনে অনেক প্রস্তাবে ভেটো দিয়েছিল, এই সংকটময় মুহূর্তে এই শাসক গোষ্ঠীর প্রধান সমর্থক হিসেবে পরিচিত দেশটি বিভিন্ন কারণে যুদ্ধবিরতির প্রস্তাব আনতে বাধ্য হয়েছিল। প্রথম কারণ হলো ইহুদিবাদী শাসন আগের চেয়ে অনেক বেশি ভাঙনের সম্মুখীন হচ্ছে। বেনি গান্টস এবং গাডি আইজেনকোট যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। হেলি ট্রোপার গ্যান্টজের ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর জোট মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাই অধিকৃত অঞ্চলে রাজনৈতিক ও সামরিক ভাঙন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব পাশ করা হলে অধিকৃত অঞ্চলে এই ভাঙন ঢেকে রাখার একটি সুযোগ হতে পারে। সমঝোতার সময় শেষ, পুতিনের সঙ্গে আপোষ নয়, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সমাপ্তি শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করা হবে না। সমঝোতার সময় শেষ, খবর আনাদোলু এজেন্সির। গতকাল জার্মান পার্লামেন্টে ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে এমন কোনো শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপোষ করা হবে না। তিনি বলেছেন, পুতিন চুক্তির পরিবর্তে হত্যা করা যখন বেছে নিয়েছেন তখন এই সমঝোতার সময় শেষ হয়েছে। আমরা আমাদের শর্তে এই যুদ্ধের অবসান ঘটাবো। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কিয়েভের আগ্রহের পুনরাবৃত্তি করেন জার্মান পার্লামেন্টের বিশেষ অধিবেশনে। ইউক্রেন 2022 সালে ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে আবেদন করেছিল। সে সময় প্রার্থী হওয়ার মর্যাদাও দেওয়া হয়েছিল। সদস্যপদ নিয়ে গত বছরের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন নেতারা সবুজ সংকেত দিয়েছেন জেলেনস্কিকে। উল্লেখ্য, জেলেনস্কি জার্মানিতে দুদিনের ইউক্রেন পুনরুদ্ধার সম্মেলনে যোগ দিয়েছেন, যেখানে 60টিরও বেশি দেশের নেতারা এবং শীর্ষ কূটনীতিকরা রয়েছেন, যেখানে জেলেনস্কি যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং ইউরোপীয় ইউনিয়নতে যোগ দেওয়ার এবং সংস্কারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দিকে জোর দিচ্ছেন। যুদ্ধ সমাপ্তির শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাগোর্নো কারাবাখে কৌশলগত সাময়িক মহড়া চালাবে ইরান ও আজারবাইজান। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের সামরিক বাহিনী নাগোর্নো কারাবাখ অঞ্চলে কৌশলগত সামরিক মহড়া চালাচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যকে সামনে রেখে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় কমব্যাট ইকুইপমেন্ট, যুদ্ধবিমান ও ড্রোন অংশ নিচ্ছে। এর মাধ্যমে সেনা কমান্ডারদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং তাদের পেশাদারিত্বের মাত্রা বাড়বে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, মহড়ায় অংশ নেওয়া ইউনিটগুলোর আন্তঃকার্যক্ষমতা বাড়ানো এই মহড়ার অন্যতম লক্ষ্য। আজকের মহড়ার সময় সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড থেকে কৌশলগত বস্ত্র এবং যোগাযোগ লাইন রক্ষার কাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করা হবে। গত অক্টোবরের শুরুতে আজারবাইজান এবং ইরানের সামরিক কর্মকর্তারা ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌ মহড়া পরিচালনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিলেন। দুই পক্ষ তখন দক্ষিণ ককেশাস এবং ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণ সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনের আজব ব্যাটালিয়নের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইউক্রেনের আজব ব্যাটালিয়নের কাছে অস্ত্র পাঠাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আজব ব্যাটালিয়ন ইউক্রেনের বিতর্কিত এই সেনা ইউনিট 2022 সালে রুশ হামলা থেকে ইউক্রেনের দক্ষিণ অংশের শহর মারিউপোল রক্ষায় এই সামরিক ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ একটি বিবৃতিতে বলেছে, আজব ব্রিগেড নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন। তাদের মানবাধিকার লঙ্ঘনে কোনো প্রমাণ পাওয়া যায়। ওয়াশিংটন আরও বলেছে, রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের বর্তমান আজব ইউনিট 2014 সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক মিলিশিয়া গ্রুপ থেকে আলাদা। স্বেচ্ছাসেবক মিলিশিয়ারা কট্টর ডানপন্থী বৃত্ত থেকে সদস্য সংগ্রহ করত। তাদের কিছু কৌশল নিয়েও সমালোচনা ছিল।